ক্লাইমেট টক্সের এবার তৃতীয় বছর। এই আয়োজনে মুখ্য স্পন্সর হিসেবে যুক্ত আছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড ইটকল, আর কো স্পন্সর হিসেবে যুক্ত আছে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড BCPCL ও 30 দিনের পারিবারিক কাগজ রং বেরং। IDCOL-EP ক্লাইমেট টক্স 30শে ডিসেম্বর পর্যন্ত চলবে বিরতি দিয়ে। পঞ্চম পর্বে আমাদের অতিথি ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের উপপরিচালক ডক্টর মিজান খান। এনার্জি অ্যান্ড পাওয়ারের পক্ষ থেকে আমি আপনাকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানের পরিকল্পনা ও কারিগরি সহায়তায় যুক্ত আছেন এনার্জি অ্যান্ড পাওয়ারের এডিটর ডিজিটাল কন্টেন্ট আদিত্য হোসেন। আমরা সবাই জানি আগামী 30 নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাই এক্সপো সিটিতে শুরু হতে যাচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন বা কপের 28তম আসর। অস্থির বিশ্ব পরিস্থিতি এবং অর্থনৈতিক টানপোড়েনের মধ্যে শুরু হতে যাচ্ছে এবারের আয়োজন। বৈশ্বিক এই নেগোসিয়েশন থেকে কি পেতে যাচ্ছে বিশ্ব? IPCCর সর্বশেষ রিপোর্টে দাবি করা হয়েছে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ইতোমধ্যে 1.4 ডিগ্রিতে পৌঁছেছে। ফলে বিশ্ব তার প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে 2000 শতকে প্রতিশ্রুতি এখন পর্যন্ত দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করলো 21 শতকে তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ প্রাক শিল্পযুগ থেকে 3.4 অথবা 3.8 সেলসিয়াসে দাঁড়াতে পারে। ফলে বিশ্ব যে দ্রুত গতিতে আরো বড় বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নাই। এই বিষয়গুলোকে সামনে রেখেই আমরা কথা বলবো আজকের অতিথির সাথে। IDCOL-EP ক্লাইমেট টক্স সরাসরি সম্প্রচারিত হচ্ছে এনার্জি অ্যান্ড পাওয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। যারা যুক্ত আছেন তাদের শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। শুরুতেই ডক্টর মিজান খান, আপনার কাছে জানতে চাই যে প্রত্যেকটা কপ নিয়ে কিছু প্রত্যাশা এবং প্রাপ্তির বিষয় থাকে। COP28কে ঘিরে কি প্রত্যাশা করছেন? থ্যাংক ইউ আমজাদ ভাই, ইনভাইটিং মি আজকের এই ডায়ালগের জন্য। আসলে COP28 হচ্ছে এমন একটা দেশে which is a big fossil fuel power. সো এখানে আমরা অন্যান্য বছরের যে কাইন্ড অফ হতাশা, বেশিরভাগ সময় হতাশাব্যঞ্জক রেজাল্ট আমরা পাই, আউটকাম হয়, তার থেকে এবারেও খুব একটা ভিন্ন আশা আমি করি না। অনেক বছর ধরে আমি নেগোসিয়েটর হিসেবে বাংলাদেশ ডেলিগেশনের সঙ্গে এবং LDC চেয়ারের ডেলিগেশনের সঙ্গে অ্যাটেন্ড করছি, এবারও করব। তবে এবারে দুবাইতে যে কপ হচ্ছে সেখানে 2-3-4টা এজেন্ডা প্রায়োরিটি পাবে। অনেক এজেন্ডা আছে, কারণ আপনারা জানেন যে 5টা কাইন্ড অফ প্রোগ্রামের আন্ডারে এই এজেন্ডাগুলো চলে: COP, CMA, দেন সাবস্টা, SBI অ্যান্ড MOP। সো এর মধ্যে কয়েকটা ইস্যু প্রায়োরিটি পাবে। সেটা হচ্ছে মিটিগেশনটা সবসময় একটা প্রায়োরিটি ছিল, এবারও থাকবে। কারণ আপনি বলছেন যে অলমোস্ট 3 to 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বেড়ে যাবে বিকজ অফ নন অ্যাম্বিশাস মিটিগেশন অ্যাকশন। তো সেখানে মিটিগেশনে আমি খুব বেশি আশা করি না, কারণ UAE itself is a big fossil fuel power. তার এগেনস্টে যেটা হবে সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জির উপরে একটা ফোকাস থাকবে। কারণ আবুধাবিতে ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন হেডকোয়ার্টার এবং UAE গভর্নমেন্ট অনেক বছর থেকে রিনিউয়েবল এনার্জির উপরে ভীষণ ফোকাস দিচ্ছে। সো মিটিগেশন অ্যাম্বিশনে রিডাকশন অফ গ্রিন হাউস গ্যাসের উপরে অত বেশি আমি আশা করি না, বাট রিনিউয়েবল এনার্জির উপর একটা বিরাট ফোকাস থাকবে। এইটার সঙ্গে জড়িত জাস্ট ট্রানজিশন যে একটা এজেন্ডা, একটা ইস্যু আসছে যে ফ্রম ট্রানজিশন টু রিনিউয়েবল এনার্জি ফ্রম ফসিল ফুয়েল এনার্জি, সেখানে জবলেসনেস হবে। সো রিস্কিলিং অফ ওয়ার্কার্স, ওদের ইনকাম সাপোর্ট, এর জন্য জাস্ট ট্রানজিশন একটা বড় এজেন্ডা হিসাবে আলোচিত হবে। এছাড়া আপনার অ্যাডাপ্টেশন এবং অ্যাডাপ্টেশন ফাইন্যান্স, এইটা একটা বিরাট ফোকাস পাবে। কারণ ওই গ্লোবাল গোল অন অ্যাডাপ্টেশন আছে, যেটা কিছুটা ভেগ, বাট তার জন্য কিছু ইন্ডিকেটরস, কিছু মেট্রিক্স ডেভেলপ করা হবে, টার্গেট গ্লোবালি জেনারিক। কারণ অ্যাডাপ্টেশন আপনারা জানেন কান্ট্রি স্পেসিফিক, সেই জন্য
একটা গ্লোবাল লেভেলে কিছু ব্রড টার্গেটস এবং ইন্ডিকেটরস হবে, সেটা উই হ্যাভ টু কন্টেক্সচুয়ালাইজ ইন আওয়ার কান্ট্রি কনটেক্সট। এছাড়া জিএসটি এবার ফার্স্ট টাইম গত বছরে গ্লোবাল স্টক টেকিং প্রসেস শুরু হয়েছে, যে প্রতি 5 বছর পর পর এটা একটা অব্লিগেটরি রেসপন্সিবিলিটি আন্ডার দি প্যারিস এগ্রিমেন্ট। সো ফার্স্ট গ্লোবাল স্টক টেকিং হবে, যে কে কোন দেশ কতটা প্রমিস করেছি, সেটা কতটা আমরা কাজ করেছি, প্লাস মিনস অফ ইমপ্লিমেন্টেশন, যেমন ক্লাইমেট ফাইন্যান্স সাপোর্ট, ক্যাপাসিটি বিল্ডিং, টেকনোলজি ট্রান্সফার, এগুলোর উপরে একটা স্টক টেকিং হবে। তাছাড়া আপনার যেটা মেইন ফোকাস পাবে এবারে অ্যাডাপ্টেশন ফাইন্যান্স, এটা হচ্ছে ডেভেলপিং কান্ট্রিজ, পার্টিকুলারলি লো ইনকাম কান্ট্রি, এলডিসিজ এবং স্মল আইল্যান্ড ডেভেলপিং স্টেটস, এটা একটা ভীষণ বড় প্রায়োরিটি। আপনারা জানেন গ্লাসগো COP26-এ 1919 সালের তুলনায় বাই 2025 অ্যাডাপ্টেশন ফাইন্যান্স ডাবল করার প্রমিস করেছে ডেভেলপ কান্ট্রি পার্টনার্স, কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো প্রগ্রেস আসেনি। গ্লোবালি আমরা যদি ধরি টোটাল ক্লাইমেট ফাইন্যান্স, তাহলে 80 ভাগের বেশি যায় হচ্ছে মিটিগেশনের উপরে। অ্যাডাপ্টেশন ফাইন্যান্স মাত্র 20%, তাও এলডিসি কান্ট্রির জন্য। সত্যিকার অর্থে জিসিএফ এর ফান্ডিং এ অ্যাডাপ্টেশনটা একটু শেয়ারটা বড়, কিন্তু এছাড়া আমরা যদি দেখি তাহলে মাত্র 8-9% অফ ক্লাইমেট ফাইন্যান্স কামস অ্যাজ অ্যাডাপ্টেশন ফাইন্যান্স। তো আফ্রিকান কান্ট্রিজ গুলো এটার উপরে ভীষণ জোর দেবে। এবারে আফ্রিকান কান্ট্রিজ গুলোর উপর একটা স্পেসিফিক এজেন্ডা আছে এসবিআই এর আন্ডারে। তো সেইখানে আপনার আফ্রিকাতে ফুড সিকিউরিটি অলসো উইল বি এ বিগ ইস্যু, এবং COP28 এর প্রেসিডেন্সি অলসো হ্যাজ ইন্ডিকেটেড যে ফুড সিকিউরিটি গ্লোবালি বাট পার্টিকুলারলি ফোকাসিং অন আফ্রিকা একটা বিগ প্রায়োরিটি পাবে। এছাড়া এবারে আরেকটা ইস্যু আসবে ক্লাইমেট ফাইন্যান্স ডিসকাশনে, সেটা হচ্ছে ওই যে নিউ অ্যান্ড কালেকটিভ কোয়ান্টিফাইড গোল অন ক্লাইমেট ফাইন্যান্স, $100 বিলিয়ন। এখন $100 বিলিয়ন এ পর্যন্ত আমরা পাইনি, সেটা 2010 সাল থেকে ওদের প্রমিস, বাট এখন পর্যন্ত গত বছরে ছিল 83.6। এখন একটা রিপোর্ট ওইসিডি পাবলিশ করেছে, সেখানে ওরা নাকি বলছে যে $100 বিলিয়ন ওরা রিচ করেছে। বাট প্রশ্ন হচ্ছে সে 2009 সাল থেকে $100 বিলিয়ন প্রমিসটা শুরু হয়েছে। এখন আমরা যদি এটাকে ইনফ্লেশন অ্যাডজাস্ট করি, তাহলে হোয়াট ইজ লেফট অফ, সেটা একটা প্রশ্ন। তারপরে 2025 সালে মধ্যে একটা নিউ কালেকটিভ কোয়ান্টিফাইড গোল এগ্রি করা হবে, কিপিং দিস $100 বিলিয়ন অ্যাজ দি ফ্লোর। সো এই ইস্যুগুলো আমি বলছি যে প্রায়োরিটি পাবে। না, ধন্যবাদ। আপনি অনেকগুলো ইস্যু নিয়ে আসছেন। আমি আবার গ্লোবাল স্টক টেকে ফিরতে চাই। যে এই প্রথমবারের মতন গ্লোবাল স্টক টেক হচ্ছে, যেটা COP27 থেকে প্রক্রিয়াটা শুরু হয়েছে। কিন্তু এর আগে যে অ্যাডাপ্টেশন গ্যাপ রিপোর্ট এবং এনডিসি সিনথেসাইজ রিপোর্ট যেটা প্রকাশ হয়েছে, তাতে তো হতাশাজনক চিত্র উঠে এসেছে। আইপিসিসি 19-এর তুলনায় 2030 সালের মধ্যে 43% গ্রিন হাউস গ্যাস কমানোর কথা বললো। এই রিপোর্টে বলা হচ্ছে যে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন হলেও 2% বেশি কমবে না। তো এই পরিস্থিতিতে এই গ্লোবাল স্টকটেকের পর মানে ইনহ্যান্স এনডিসি বা মানে আরো উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণের বা টার্গেট নেয়ার কোনো প্রত্যাশা আছে কিনা? আমি একজন রিয়ালিস্টিক নেগোসিয়েটর হিসেবে আমার প্রত্যাশা তেমনটা নেই, কারণ ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে আপনার ইভেন ক্লাইমেট চেঞ্জেও ক্লাইমেট ডিপ্লোমেসিতে ওই ফরেন পলিসি আর ডিপ্লোমেসি ইজ ডিফাইন্ড অ্যাজ এক্সটেনশন অফ ন্যাশনাল ইন্টারেস্ট বিয়ন্ড ইয়ার ন্যাশনাল বর্ডার। তো ক্লাইমেট ডিপ্লোমেসিতেও ঠিক সেই রকমই হচ্ছে, যেটা হওয়ার কথা না। কারণ ক্লাইমেট ডিপ্লোমেসি ইজ ডিফারেন্ট ফ্রম আদার টাইপস অফ ডিপ্লোমেসি। এইখানে একটা ইন্টারডিপেন্ডেন্সি আছে, কিন্তু সেইটা যারা মেজর এমিটার তারা সেই এনলাইটেন্ড সেলফ ইন্টারেস্ট নিয়ে জিনিসটা দেখছে না। তারপরে কপ প্রেসিডেন্সি আমি বলেছি রিপ্রেজেন্টস এ বিগ ফসিল ফুয়েল পাওয়ার। তো সেখানে
আমরা এই মিটিগেশন, অ্যাম্বিশাস মিটিগেশন সম্পর্কে খুব একটা আশা করতে পারি না। সো এইভাবেই আশা করে চলবে। বাট এইটাকে কম্পেনসেট করার জন্য এই গ্লোবাল স্টক টেকিং এ আপনার অন্যান্য কিছু ইস্যুতে, যেমন কিছু হয়তো ভালোভাবে রিভিউ করা হবে, যেটা হচ্ছে ক্লাইমেট ফাইন্যান্স। হ্যাঁ, এটা ওই টেকনোলজি ট্রান্সফার, ক্যাপাসিটি বিল্ডিং ইজ এ নন পলিটিক্যাল ইস্যু, ওখানে কিছুটা জোর দিয়ে এগুলোকে কম্পেনসেট করবে। কারণ যে ডিপ্লোমেসি ইজ অ্যাবাউট প্যাকেজিং। সো এক জায়গায় যদি ছাড় না দেয়, তাহলে আর এক জায়গায় কিছুটা ছাড় দিয়ে ব্যালেন্স করার একটা টেন্ডেন্সি। আর লস এন্ড ড্যামেজের কথা আমি বলবো আপনার সঙ্গে, ঠিক আছে? সেটা সেটা নিয়ে আসবো, আমি আসি যেটা হচ্ছে যে আপনি শুরুতেই বলেছেন যে আমার তাপমাত্রা যদি বা লক্ষ্য যেটা মানে মোটামুটি একটা কনসেনসাস হয়েছিল স্কটল্যান্ডে, যে আমরা 21 শতকে যে 1.5 ডিগ্রি সেলসিয়াসে ধরে রাখতে চাই, কিন্তু এটার জন্য যে উচ্চাভিলাষী মিটিগেশন পরিকল্পনা, এবার বলা হচ্ছে যে এবারে মিটিগেশন বা অ্যাম্বিশন এন্ড ইমপ্লিমেন্টেশন ওয়ার্ক প্রোগ্রামে মানে রিনিউয়েবল এনার্জি ট্রিপলিং করা, এনার্জি এফিসিয়েন্সি ডাবলিং করা, কুলিং অ্যান্ড হিটিং লোড অর্ধেকে নামিয়ে আনা, এই ধরনের নানা বিষয়ে মানে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে। আপনি কি মনে করেন, এই ধরনের কোন লক্ষ্যমাত্রা নির্ধারণে বিশ্ব একমত হতে পারবে? হ্যাঁ, আমি বিশ্বাস করি যেমন রিনিউয়েবল এনার্জি, এনার্জি এফিসিয়েন্সি, এগুলোতে কিছু টার্গেট সেট করা হবে। আহ, কারণ একটা পাবলিক প্রেশারও আছে টু রিডিউস কম্বাশন অফ ফসিল ফুয়েল পাওয়ার। তো সেখানে এবং রিনিউয়েবল এনার্জির প্রাইস এখন অনেকটা কমে গেছে, অনেকটা কমে গেছে। সেই জন্য এখন যেই সব দেশ নন ফসিল ফুয়েল পাওয়ার, তারাও এখন ফোকাস করছে রিনিউয়েবল এনার্জির উপরে, ঠিক আছে? বিকজ দ্যাট ইজ লেস কস্টলি, এবং নতুন নিউয়ার স্টেজ অফ ডেভেলপমেন্টে তখন ফসিল ফুয়েল ইনফ্রাস্ট্রাকচারের দিকে না গিয়ে তারা রিনিউয়েবল এনার্জির উপরে ফোকাস দিবে। কিন্তু রিনিউয়েবল এনার্জির একটা প্রবলেম হচ্ছে যে এগুলো অনেক ফ্যাক্টর কাজ করে। যেমন সোলার এনার্জি, টেক ফর এক্সাম্পল সোলার এনার্জি, এইখানে যদি স্পেস না থাকে, তাহলে রিনিউয়েবল সোলার এনার্জি খুব বেশি এক্সপ্যান্ড করা যায় না। বাংলাদেশ ইজ দ্য টিপিক্যাল কেস। আর এনার্জি এফিসিয়েন্সির উপরে, কারণ এটা ইজ এ উইন উইন অপশন, এনার্জি এফিসিয়েন্সির উপরে যথেষ্ট ফোকাস দেওয়া হবে এবং টার্গেট নেওয়া হবে। অলরেডি কথাবার্তা হচ্ছে। তবে জানেন, ভেস্টেড ফসিল ফুয়েল কোম্পানিজ তারা খুব বেশি এই ব্যাপারে আগ্রহী হয় না, কারণ তাহলে তাদের ডিমান্ড কমে যাবে, ডিমান্ড ফর ফসিল ফুয়েলস হুইচ উইল রিডিউস দেয়ার ইনকাম লেভেল। সেই জন্য মোটামুটি একটা ব্যালেন্স করা হবে, আমি যেটা বলছি, ইন টার্মস অফ অ্যাম্বিশন, মিটিগেশন অ্যাম্বিশন। না, যেটা আপনি খুব ভালোভাবে এটা আহ, ব্যাখ্যা করলেন। আপনি নতুন ফাইন্যান্সিং মানে নিউ অ্যান্ড কালেকটিভ কোয়ান্টিফাই ফাইন্যান্সিং গোলের কথা বলেছেন 25 থেকে। সেই 25-এ যাওয়ার আগে OECD তো ইতোমধ্যে দাবি করেছে যে তারা $100 বিলিয়ন দিয়েছে। ক্লাইমেট ফাইন্যান্স তো হওয়া উচিত দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগিতার অতিরিক্ত। গতবার যখন তারা 83 পয়েন্ট সামথিং বিলিয়ন ডলারের কথা 6 বলেছিল, বিলিয়ন। তখন অক্সফ্যাম অক্সফ্যাম বলেছিল যে এটা 23 বিলিয়নেরও কম, এবং ইন্ডিয়ান একটা প্রতিষ্ঠান বলেছিল এটা আসলে 20 বিলিয়নেরও কম, এবং তারা কিছু উদাহরণও দিয়েছিল। তো এই অবস্থায় আসলে 23 সাল পর্যন্ত যদি আমরা ওইসিডির কথা ধরেও নিই, যদি 100 বিলিয়ন ধরে নিই, তাও তো আমরা $200 বিলিয়ন পেছনে আছি, আর সামনে আছে আমাদের 1 বছর। তো তাহলে এই মানে এই নিউ গোল অফ কোয়ান্টিফাই নিউ ফাইন্যান্সিং ফ্লোর নির্ধারণ করা, এই আলোচনাটা কোনো নতুন মাত্রা পাবে কিনা, নাকি এটা আবার ঝুলে যাবে? আসলে এই পর্যন্ত গত 2 বছরে 7টা আপনার এক্সপার্ট ডায়ালগ হয়েছে, সো কল্ড এক্সপার্ট ডায়ালগ আমি বলি। এই 8টা, 8th এক্সপার্ট ডায়ালগ অন এনসিকিউজি, নিউ কালেক্টিভ কোয়ান্টিফাইড গোল, এটা 27 এবং 28 নভেম্বর হচ্ছে আপনার দুবাইতে। সো সেখানে এখনো কোনো টার্গেট নাম্বার হিসাবে আসেনি। এখন এই ওরা ডেভেলপ কান্ট্রি পার্টনার, তাদের একটা স্ট্র্যাটেজি হচ্ছে প্রোক্রাস্টিনেশন। এটা যেহেতু 25-এর মধ্যে একটা নিউ কালেকটিভ কোয়ান্টিফাইড গোল এগ্রি করতে হবে, সো ওরা
2025 সালের আগে কোনো স্পেসিফিক নাম্বারে আসবে না, এটা হচ্ছে একটা দিক। অন্য একটা দিক হচ্ছে, আপনি অক্সফাম রিপোর্টের কথা বলেছেন, আপনি যদি ইউনেপের অ্যাডাপ্টেশন ফাইন্যান্স গ্যাপ রিপোর্টটাও দেখেন, সেখানেও কিন্তু তারা বলেছে যে এই অ্যারাউন্ড $24 বিলিয়ন হচ্ছে নেট আপনার ক্লাইমেট ফাইন্যান্স। তার মধ্যে আমি বলেছি যে অনেক রিপোর্ট, অ্যাকশন 8 যেমন বলেছে, বা অন্যান্য অনেক রিপোর্ট, যে ক্লিন ফর্মে around 7 to 8% of adaptation finance only goes to climate finance, goes to the LDCs, low income countries. So আমি আপনার ফাইন্যান্সের ব্যাপারে খুব একটা আশাবাদী নই, আমি অনেকদিন ধরে কাজ করি এর উপরে। তবে আপনার এবারে কিছুটা একটা সম্ভাবনা আছে যে ইনোভেটিভ সোর্সেস অফ ফাইন্যান্সিং যদি কিছু আনা যায়। যেমন একটা এজেন্ডা আছে, ওই যে মেরিটাইম ট্রান্সপোর্ট এবং এয়ার প্যাসেঞ্জার লেভি, হ্যাঁ, এই ধরনের যদি কিছু এক্সট্রা বাজেটারি ইনস্ট্রুমেন্ট, যেটা পাবলিক ফাইন্যান্স কখনোই সাফিসিয়েন্ট হবে না, সো সেই জন্য আমাদের দরকার এক্সট্রা বাজেটারি ইনস্ট্রুমেন্টস, যেটা আসতে পারে ইন দি ফর্ম অফ ইনোভেটিভ সোর্সেস লাইক লেভি, আমরা এটাকে বলছি ট্যাক্স নয়, লেভি, সলিডারিটি লেভি অন air passengers, for example, or maritime transportation, or even financial transaction tax, এ ধরনের অনেক। আর ডিফেন্স এক্সপেন্ডিচার বাজেট যদিও $2 ট্রিলিয়ন বেশি বছরে খরচ করা হয়, বাট ওইটা একটা টাবু ইস্যু, সেন্সিটিভ, ওটা নিয়ে অনেকেই কথা বলেন না। সো যেটা অ্যাড্রেস করে ম্যানুফ্যাকচার থ্রেটসকে, অথচ আমাদের ক্লাইমেট ফাইন্যান্স হচ্ছে রিয়াল থ্রেট। ইউএন সেক্রেটারি জেনারেল বলছেন পরিষ্কারভাবে যে উই আর এন্টারিং from an era of global warming to an era of global boiling, the heat stress. Even Florida water levels, sea surface water level 37 ডিগ্রি পর্যন্ত পৌঁছে গেছে। সো এরপরেও আমাদের ওই সেই এনলাইটেন্ড সেলফ ইন্টারেস্ট অ্যাপ্রোচটা ফ্রম মেজর এমিটার্স আমরা দেখতে পাচ্ছি না। সো আই এম নট ভেরি অপটিমিস্টিক। না, বাট আপনি যেটা বললেন যে মানে ইউএন সেক্রেটারি জেনারেলের কথাই তো যায় যে ইউ আর এন্টারিং ফ্রম গ্লোবাল ওয়ার্মিং টু গ্লোবাল বয়লিং। এই এই অবস্থাটা উন্নত দেশগুলো তারাও তো এটার বাইরে না, কারণ আমেরিকা এখন প্রতি বছর ডিভাস্টেটিং সাইক্লোনে পড়ছে, পুরো ইউরোপে ভয়াবহ মানে উষ্ণায়ন দেখছে। এছাড়া আরো আছে, ইউরোপেও ঘূর্ণিঝড় হচ্ছে, এশিয়ান দেশগুলোতে বা আফ্রিকান দেশগুলোতে আছে, বাংলাদেশে ঘূর্ণিঝড়ের মাত্রা এবার অলরেডি 3টা হয়ে গেছে, আর একটা হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তো এই প্রক্রিয়ায় মানে এই যে মানে রিয়েল প্রেসার তৈরি করার জন্য এই কপে কোনো ধরনের মুভমেন্ট হবে কিনা? রিয়াল প্রেসার তৈরি করতে পারে আসলে মোস্টলি মেইনলি ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিজ সিটিজেন্স। আপনি দেখেন, ইফ ইউ লুক ব্যাক, বারাক ওবামা বিং আফ্রো আমেরিকান, তাকে প্রেসিডেন্ট বানিয়েছিল কিন্তু মোস্টলি ইয়াং ভোটার্স, বোথ ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড অল এথনিক গ্রুপস। সো আমাদের ডেভেলপিং কান্ট্রিজে ডেমোক্রেসি যেহেতু তেমন ম্যাচিওর্ড নয়, সেই জন্য আমাদের পলিটিশিয়ানরা ডু নট মাচ রেসপেক্ট মাচ দি কনস্টিটিউয়েন্সি সেন্টিমেন্টস, ভোটার সেন্টিমেন্টস। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিতে যদি আমাদের অ্যাডভোকেসিটা বাড়ানো যায়, অ্যাওয়ারনেস সেন্সিটাইজেশন করা যায় ওদের ইয়াং ভোটার্সদের, তাহলে দে ক্যান পুট প্রেশার to come to the table with some kind of ambition, both in mitigation as well as climate finance. এছাড়া ডেভেলপিং কান্ট্রিজে আমরা ইউথ গ্রুপ, ইয়াং জেনারেশন যথেষ্ট প্রেশার ক্রিয়েট করছে, সোশ্যাল মুভমেন্ট ডেভেলপ করছে, কিন্তু এটা খুব একটা ইম্প্যাক্ট হচ্ছে না, কারণ মেইন অ্যাক্টর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিজ, both in mitigation as well as in climate finance. তো এখন যদিও আপনার মেজর এমিটার্সরা ডেভেলপিং কান্ট্রিজ থেকে আসে, কিন্তু তারা এখনো বেশিরভাগ ডেভেলপিং স্টেজে। চায়না ফর এক্সাম্পল নাম্বার 1 এমিটার, কিন্তু চায়নার পার ক্যাপিটা এমিশন লেভেল ইজ স্টিল অ্যাবাউট 1/3 অফ আমেরিকাস। সো এই জন্য ডেভেলপড কান্ট্রিজে যদি আমরা অ্যাডভোকেসিটা বাড়াতে পারি, হ্যাঁ, ইয়াং ভোটার্সদের যদি সেন্সিটাইজ করা যায়, তাহলে দে উইল পুট প্রেশার অন দেয়ার পলিটিশিয়ানস এন্ড দে হ্যাভ টু এগ্রি টু।
আ- না, আপনি একটা খুব ভালো নিয়ে আসছেন, কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি যে কান্ট্রি লাইক বাংলাদেশ এন্ড আদার এলডিসি এবং সিটস কান্ট্রিগুলো নিয়ে আমাদের সিভিল সোসাইটি খুব সোচ্চার। কারণ আমাদের এমনিতেই আর্থিক সক্ষমতা নাই, আমাদের এর মধ্যে ইকোনমিক গ্রোথ বাড়াতে হবে, যার কারণে আমাদের লো প্রাইস এনার্জির দিকে আমাদের ঝুঁকতে হচ্ছে। কিন্তু এই সিভিল সোসাইটি অলওয়েজ এই চাপটা তৈরি করছে এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির উপর, কিন্তু তাদেরকে সহায়তা দিচ্ছে শিল্পায়িত দেশগুলোনের সিভিল সোসাইটি। কিন্তু শিল্পায়িত দেশগুলোনের সিভিল সোসাইটি বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এই শিল্পায়িত দেশগুলোনের চাপ তৈরির কোনো কাজ করছে না কেন? এটা কি মনে হয় আপনার? হ্যাঁ, এটা আপনার আপনি দেখবেন যে ওই ইন্টারন্যাশনাল না ডেভেলপড কান্ট্রি পার্টনার্সদের সিভিল সোসাইটিও গেট মানি ফ্রম দ্য পাবলিক ফাইন্যান্স অনেকটাই, ঠিক আছে। প্লাস ওদের চ্যারিটি গুলো ফান্ড করে। এখন সেখানে আপনি যদি দেখেন ইভেন আইএনজিও গুলো ফান্ডেড বাই ডেভেলপড কান্ট্রি সিটিজেন্স অ্যান্ড ফাউন্ডেশন গুলো, তারা কিন্তু ডেভেলপিং কান্ট্রিজে মিটিগেশনের উপরে বেশি টাকা খরচ করে। এটা একটা কন্ট্রাস্ট। সো ইউ ক্যান থিঙ্ক, ইউ ক্যান সি যে ওদের পাবলিক অথরিটি এবং আইএনজিওদের মধ্যে খুব একটা ডিফারেন্স আমি দেখি না। কারণ মিটিগেশনের জন্য আইএনজিও, আই ডিড রিসার্চ অন দিস, এবং সেখানে মিটিগেশনের উপরে ডেভেলপিং কান্ট্রিজ আইএনজিও, নট টু টক অফ পাবলিক ফাইন্যান্স, জিসিএফ বলেন বা অন্যান্য বাইলেটারাল এজেন্সি বলেন, ইভেন INGOs put more money for mitigation, that is reduction of greenhouse gases. সেই জন্য আমার যেটা ধারণা যে ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিতে এখনো ওই রকম সেন্সিটাইজেশন তেমন হচ্ছে না। এবং এর জন্য দরকার এডুকেশন লেভেলে। আমি অ্যাজ এ ইউনিভার্সিটি প্রফেসর আমি সবসময় আর্গু করি যে ইউনিভার্সিটি এডুকেশনে যদি ক্লাইমেট চেঞ্জ সাপোজ একটা কোর্স আনা যায়, হ্যাঁ, এবং সেখানে ইম্প্যাক্ট of their actions of major emitters, how they are causing suffering to the low-income countries with the least capacity to adapt, তাহলে হয়তো ওরা আরো সেন্সিটাইজড হবে। না, মানে আপনি আপনি রাইটলি বললেন, কিন্তু ধরুন মানে আমি এখানে আরো একটা ছোট্ট প্রশ্ন করে রেখে পরের জায়গাতে যেতে চাই। সেটা হচ্ছে যে আমাদের দেশে সিভিল সোসাইটি সবসময় সরকারের দিকে বলে, যেমন এখন বলা হচ্ছে 2050 সালের মধ্যে বাংলাদেশের পক্ষে 100% রিনিউয়েবলসে যাওয়া সম্ভব, কিন্তু রিয়ালিটি সেটা বলছে না। কারণ যেহেতু ভারতের মতন দেশ 2070, চায়নার মতন দেশ 2060-এ নেট জিরোতে যাওয়ার কথা বলেছে, বাংলাদেশ এখনো সাহস করে সেই জায়গাতে যেতে পারেনি। আবার বাংলাদেশের মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যানেও এই ধরনের উচ্চাভিলাষী বিষয়গুলো বলা হয়েছে। তাহলে এই যে ইন্টারন্যাশনাল প্রেশার অ্যান্ড ফসিল ফুয়েল ফাইন্যান্সিং এর অভাবে বাংলাদেশ কি আবার এই হাই কস্ট এনার্জির দায়ে পড়তে যাচ্ছে কিনা, কিভাবে দেখবেন বিষয়টাকে? হ্যাঁ, আমি বাংলাদেশে যেহেতু আমাদের এখনো লো ইনকাম কান্ট্রি, আমরা এলডিসি থেকে গ্রাজুয়েট করব জাস্ট ইন 2-3 ইয়ার্স ফাইনালি, যদিও আমাদের প্যারামিটার্স গুলো ইন্ডিকেটার্স গুলো আমরা স্যাটিসফাই করেছি। বাট আমি আপনার মিটিগেশনের জন্য আমি বাংলাদেশের পক্ষে সবসময় বলি যে উই মাস্ট হ্যাভ উইন উইন অপশনস, উই ক্যানট স্যাক্রিফাইস ইকোনমিক গ্রোথ। কারণ বিগ ফসিল ফুয়েল পাওয়ার দে আর কন্টিনিউইং টু ইউজ ডার্টি এনার্জি। সেখানে আমাদের ফোকাস থাকবে ইকোনমিক গ্রোথ বাট এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট ফ্রেন্ডলি গ্রোথ। সেইখানে মিটিগেশনের জন্য যথেষ্ট স্পেস আছে আমি মনে করি। যেখানে এনার্জি এফিসিয়েন্সি, ফর এক্সাম্পল এনার্জি কনজারভেশন, প্লাস রিনিউয়েবল এনার্জি। এখন আপনি রিনিউয়েবল এনার্জির কথা বলেছেন, সেখানে আমাদের 2008 সালের যে রিনিউয়েবল এনার্জি প্ল্যান ছিল সেখানে 10% টু বি রেজড বাই 2020 নাও, সেখানে আমরা অ্যারাউন্ড এখনো হোভারিং অ্যারাউন্ড 5%। এখন মুজিব 4%-এরও ক্লাইমেট কম। প্রসপারিটি প্ল্যানে জি 5%-এরও কম, 4% বা হ্যাঁ, ইভেন 3%। এখন মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যানে যে অ্যাম্বিশাস টার্গেট নেওয়া হয়েছে বা টু অ্যাচিভ 40% বাই 2040, এইটা আমি মনে করি টোটালি আনরিয়ালিস্টিক given the scope and space for scaling renewable energy. কারণ আমাদের উইন্ড পাওয়ার, সোলার এনার্জিতে আমাদের অনেক কনস্ট্রেন্টস আছে। আমাদের সোলার হোম সিস্টেমসে উই স্ট্যান্ড ফার্স্ট ইন দি ওয়ার্ল্ড উইথ ওভার 6 মিলিয়ন আপনার সোলার হোম সিস্টেম, বাট দে অ্যাড লিটল ইন টার্মস অফ মেগাওয়াটস।
ঠিক রাইট। আছে, অ্যারাউন্ড সো আমি খুব একটা আশাবাদী না। আর উইন্ড পাওয়ারে আমাদের কনস্ট্রেন্টস আছে, বিকজ উইন্ড ভেলোসিটি ইজ নট এনাফ। যদিও উইন্ড টারবাইনের টেকনোলজি এখন ডেভেলপ করছে, বাট স্টিল আই এম নট optimistic at all that by 2040 we can reach the target set in Mujib Climate আমি Prosperity Plan. ছোট্ট করে আরো দুইটা বিষয় আপনার কাছ থেকে শুনতে চাই, যে যেটা হচ্ছে, একটা হচ্ছে অনেকেই বলছেন যে আমরা অ্যাডাপ্টেশন এবং মিটিগেশনে যে অর্থায়ন পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে যুদ্ধ করে আসছি, এটাই এনশিওর হলো না, অথচ মোটামুটি ফাইনাল স্টেজে চলে এসেছে। এবার কপে না হলেও পরবর্তী কপে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড অপারেশনাল হবে। অনেকেই মনে করছেন এমনটি, যে এই লস অ্যান্ড ড্যামেজ আরেকটা ট্র্যাপ তৈরি করবে, যেখানে মিটিগেশন এবং অ্যাডাপ্টেশন ফাইন্যান্স বিঘ্নিত হতে পারে। কি বলবেন? হ্যাঁ, এটা একটা সত্যিকার ভয় আছে। যেমন লস অ্যান্ড ড্যামেজে গত কপে একটা ডিসিশন হয়েছে টু এস্টাবলিশ এ ফান্ড অ্যান্ড ফান্ডিং অ্যারেঞ্জমেন্টস। এর জন্য আপনার ফিফথ ডায়ালগ হয়ে গেছে, হ্যাঁ, ট্রানজিশনাল কমিটির ফিফথ ডায়ালগ হয়ে গেছে। সেইখানে মোটামুটি একটা সিদ্ধান্ত কনসেনসাস সে আসছে যে ওয়ার্ল্ড ব্যাংক ক্যান সার্ভ অ্যাজ অ্যান ইন্টারিম ট্রাস্টি, ইন্টারিম হোস্ট, এবং সেখানে গিভেন সার্টেন কন্ডিশনস ওয়ার্ল্ড ব্যাংকে হয়তো দেয়া হবে। বাট গ্লোবাল সাউথ ডেভেলপিং কান্ট্রিজরা স্টিল আর নট হ্যাপি, কারণ ওয়ার্ল্ড ব্যাংক রানস অন এ ডিফারেন্ট মডেল, যেখানে ভয়েসেস অফ দি লো ইনকাম কান্ট্রিজ এবং ডেভেলপিং কান্ট্রিজ এর ভয়েসটা ওখানে নেই, বিকজ ওয়ার্ল্ড ব্যাংক ইজ গভর্নড বাই দি মানি পাওয়ার, ইন দ্য সেন্স ভোটিং পাওয়ার ডিপেন্ডস অন দি কন্ট্রিবিউশনস দ্যাট ইউ মেক। এখন লস অ্যান্ড ড্যামেজ ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে হলে সেখানে আমাদের কিছু কন্ডিশনস যদি ফুলফিল না করে, ক্রাইটেরিয়া এগ্রি না করে, তাহলে এটা করা ঠিক হবে না। অন্যদিকে আপনি যে পয়েন্টটা রেজ করেছেন, যে হ্যাঁ, দেয়ার ইজ একটা ভয় আছে যে এই যে পার্টিকুলার অ্যাডাপ্টেশন ফাইন্যান্স থেকে টাকা শিফটেড হবে টু লস অ্যান্ড ড্যামেজ, ড্যামেজ ফান্ডিং এ। এখন আপনার ইউএন সিস্টেমের এবং ওয়ার্ল্ড ব্যাংকের ডিআরআর ফান্ড আছে, ডিজাস্টার রিস্ক রিডাকশন ফান্ড আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড আছে। সো এই যে লস অ্যান্ড ড্যামেজের আপনি যদি তিনটা টিওয়ার্ড দেখেন, অ্যাভার্টিং, মিনিমাইজিং অ্যান্ড অ্যাড্রেসিং লস অ্যান্ড ড্যামেজ। অ্যাভার্টিং উই ক্যান ডু উইথ মিটিগেশন, মিনিমাইজিং উই ক্যান ডু উইথ অ্যাডাপ্টেশন, যেখানে হিউজ মানি লাগবে, যেখানে আপনার অ্যাডাপ্টেশন গ্যাপ রিপোর্ট ইউএনএফ এর বলেছে 10 to 18 টাইমস বাড়াতে হবে আপনার অ্যাডাপ্টেশন ফাইন্যান্স। সেইখানে এখন লস অ্যান্ড ড্যামেজে যদি ওই ইনোভেটিভ সোর্সেস, এই কথাটা শারমাল শেখের লস অ্যান্ড ড্যামেজ টেক্সটে অনেক বছর পরে ফিরে আসছে। 2009-10 পরে ইনোভেটিভ সোর্সেস কথাটা তেমন লেক্সিকন হিসেবে আমাদের নেগোসিয়েশন ল্যাঙ্গুয়েজে ছিল না, এবারে ফিরে আসছে। এখন এইটা নির্ভর করে, আমি একটু আশাবাদী হব যদি লস অ্যান্ড ড্যামেজের জন্য ওই ধরনের কোনো নিউ অ্যান্ড ইনোভেটিভ সোর্সেস অফ ফাইন্যান্স হুইচ ডাজ নট ডিপেন্ড অন পাবলিক ট্রেজারি অফ দি ডেভেলপড কান্ট্রি পার্টিস। থ্যাংক ইউ, ডক্টর মিজান আর খান। আমি একদম শেষ প্রশ্নে আপনার কাছে আসছি, যে আপনি যেটা বললেন যে ইনোভেটিভ মডেল এডুকেশনে ডেভেলপ করা, তো আপনারা তো দক্ষতা বাড়ানোর ক্ষেত্রেই কাজ করছেন এই সেন্টার থেকে, মানে মানে মতামত তৈরির পাশাপাশি। তো ভবিষ্যতে এই আরো দক্ষ নেগোসিয়েশন কৌশল বাংলাদেশে তৈরি করার জন্য কি ধরনের জনবল তৈরিতে কি সহায়তা আপনাদের সেন্টার করতে পারে, যদি একটু সংক্ষেপে বলেন? জি, আমাদের আইকার্ড ইজ বেসিক্যালি এ ক্যাপাসিটি বিল্ডিং ইনস্টিটিউশন। আমরা যেমন ইন্টারিম সেক্রেটারিয়েট হিসেবে কাজ করি এলডিসি ইউনিভার্সিটিজ কনসোর্টিয়াম অন ক্লাইমেট চেঞ্জ, যেখানে আমি টেকনিক্যাল লিডার হিসাবে কাজ করি, এবং আইকার্ড এর সঙ্গে আমাদের কয়েকটা মিনিস্ট্রি এবং এজেন্সির মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আছে। আমরা গভর্নমেন্ট অফিসিয়ালসদের রেগুলার ট্রেনিং দেই, নেগোসিয়েটরদের, ইয়াং নেগোসিয়েটরদের ট্রেনিং স্ট্রেংথেন করা দরকার, সেটা এখনো হচ্ছে না। কারণ বিশেষ করে গভর্নমেন্ট, সিভিল সোসাইটিতে বেশ কিছু ভালো নেগোসিয়েটর আছে, কিন্তু গভর্নমেন্ট লেভেলে ইয়াং জেনারেশন নেগোসিয়েটর এখনো তেমন তৈরি হচ্ছে না। কারণ আমাদের, যদি আমি বাই এক্সাম্পল বলি, যে পরিবেশ অধিদপ্তরে যেমন মির্জা শওকত এবং জিয়াউল হক, এই দুজন ভেটারান নেগোসিয়েটর হয়েছেন, কিন্তু ওনারা দুজন গেলে আর মিনিস্ট্রি অফিসিয়ালসরা তো ট্রান্সফারেবল, তারপরে ইয়াং মিনিস্ট্রি অফিসিয়ালসদের যদি আমরা ট্রেনিং দিতে পারি, তাহলে তারা যে কোনো মিনিস্ট্রিতে ট্রান্সফার হোক না কেন, হুইচ ইজ পার্ট অফ দেয়ার জব নেচার, তাহলে দে ক্যান বি ড্রন ইন
নেগোসিয়েশনের সময় অন্য মিনিস্ট্রিতে থাকলেও ওই ধরনের এক্সপার্ট ইয়াং নেগোসিয়েটার্সদেরকে আমরা আমাদের সরকার কপে নিয়ে যেতে পারে, তাহলেই এটা সম্ভব। কিন্তু সেই কালচারটা এখন আমাদের দেশে অতটা আহ, হয়নি, হচ্ছে না। ধন্যবাদ ডক্টর মিজান আর খান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার প্রতি কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ। শুধু দর্শক শ্রোতা, আমাদের এই আলোচনা চলমান থাকবে। আগামীকাল শনিবার 25শে নভেম্বর ইটকল-ইপি ক্লাইমেট টক্সের ষষ্ঠ পর্বে আমাদের অতিথি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী পরিচালক জনাব আলমগীর হোসেন। দেখার আমন্ত্রণ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও দেখা হবে। ওকে, থ্যাংক ইউ আমজাদ ভাই।